হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি ইংরেজি কবিতা অ্যান এপ্রিল ডে। প্রত্যেকে এই কবিতাটি ভালো করে শুনবে এবং প্রত্যেকে নিজের নিজের বই বার করে যেখানে যেখানে আমি মিনিংগুলো বলবো সেই মিনিংগুলো অবশ্যই লিখে রাখবে। প্রতিটা লাইন তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের এই কবিতাটি অ্যান এপ্রিল ডে। প্রত্যেকে ভালো করে বইটি দেখবে এবং যেটা পড়াবো মন দিয়ে শুনবে। দেখো, অ্যান এপ্রিল ডে মানে একটা এপ্রিলের দিন। এই এপ্রিল মাস বলতে বসন্তকালকে বোঝানো হয়, কারণ দেখবে শীতের পর বসন্তকাল আসে, তাই না? এই যে শীত যাচ্ছে, মার্চ এপ্রিলের দিকে বসন্তকালের আগমন হবে। একটা এপ্রিল ডে বলতে এপ্রিল মাসের যে কোনো একটা দিনকে বোঝাচ্ছে না, গোটা এপ্রিল মাসটাকেই বোঝাচ্ছে বা গোটা বসন্তকালকেই বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? কবির নাম হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এবার কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু তথ্য জানবো। দেখো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। হিজ ডে বলতে তার সময়ের তিনি যখন লেখক ছিলেন সেই সময়কালের তিনি একজন অন্যান্য কবিদের মধ্যে একজন অন্যতম কবি ছিলেন। ঠিক আছে, ফেমাস আমেরিকান, বিখ্যাত আমেরিকার কবি ছিলেন তিনি। তার সময়কার আমেরিকাতে যে সমস্ত কবি ছিলেন, তো সেই সমস্ত কবিদের মধ্যে একজন অন্যতম ছিলেন এই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। বোঝা গেল? লংফেলো ইজ ওয়েল নন ফর হিজ লিরিক পোয়েমস। এই লংফেলো কিসের জন্য পরিচিত ছিল বেশি? ওয়েল নন মানে হচ্ছে পরিচিত। ঠিক আছে, কিসের জন্য পরিচিত ছিলেন? ফর হিজ লিরিক পোয়েমস, তার গীতি কবিতার জন্য। ঠিক আছে, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, তার যে গীতি কবিতা ছিল সেই প্রত্যেকটা গীতি কবিতায় সুর ছিল। মিউজিক মানে কি? সুর। ইজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশন ওয়ার, প্রথম কবিতা ছিল কি? ভয়েসেস অফ দ্য নাইট, মানে রাত্রির কণ্ঠস্বর, যেটা লেখা হয়েছিল 1839 সালে, 1839-এ। ঠিক আছে, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস 1841-এ লেখা হয়েছিল এটা। দ্য প্রেজেন্ট টেক্সট, প্রত্যেকে এটা তলায় দাগ দেবে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফেলোজ পোয়েম অফ দ্য সেম নেম। আমরা যে কবিতাটি পড়ছি সেই কবিতাটি একটি বড় কবিতা, সেইখান থেকে নেওয়া হয়েছে একই নাম। এই বড় কবিতাটার নাম কি? অ্যান এপ্রিল ডে। তার মধ্যে কিছুটা অংশ তোমাদের পাঠ্যাংশে তুলে দিয়েছে। ওকে, এবার দেখো, কবিতার শুরুর আগে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা হয়তো খাতায় করব না, কিন্তু মুখে মুখে একটু আলোচনা করব। হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? অর্থাৎ তুমি যদি প্রকৃতির কাছাকাছি যাও, প্রকৃতি বুঝো তো, নদী নালা পর্বত গাছপালা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, বা তোমার কেমন অনুভূতি হয় বলো? ভালো লাগে না লাগে না? ভালো লাগে তো, তাই না? পর্বত দেখতে, নদী নালা দেখতে, তাই তো, সমস্ত কিছু ভালো লাগে। 2 নাম্বার প্রশ্ন করেছে, হাউ উড ইউ ফিল, তুমি কেমন অনুভব করো অন এ ওয়ার্ম সানি ডে, একটা সূর্যমুখর দিনে। সূর্যমুখর দিন বলতে প্রচণ্ড সূর্যের তাপ পড়ছে। ঠিক আছে, ওয়াকিং থ্রু এ গ্রিন উড, সেই সূর্যমুখর দিনে তুমি একটা সবুজ জঙ্গলের বা সবুজ বনভূমির মাঝ দিয়ে হেঁটে চলছো, বলো কেমন লাগবে তোমার? ভালো লাগবে তো নাকি? এমনি ফাঁকা মাঠে ভালো লাগবে না, মাঠে যদি প্রচণ্ড তাপ পড়ে মাঠে হাঁটতে ভালো লাগবে? তাপের কারণে ভালো লাগবে না, কিন্তু তোমার এই প্রচণ্ড সূর্যের তাপ, আমি মাঠ দিয়ে না, আমি বনভূমির মধ্য দিয়ে হাঁটছি, ভালো লাগবে দেখবে। ঠিক আছে, দেখো এবার কবিতাটি শুরু করছি, মন দিয়ে শুনবে। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন এই তপ্ত সূর্য, ওয়ার্ম কথার অর্থ হচ্ছে উষ্ণতা বা তপ্ত বা তাপ। ঠিক আছে, যখন এই তপ্ত সূর্য, দ্যাট ব্রিংস, যেটা আনে,
সিড টাইম অ্যান্ড দ্য হারভেস্ট। সিড টাইম কথার অর্থ হচ্ছে ফসল বোনার সময়, আর হারভেস্ট কথার অর্থ হচ্ছে ফসল কাটার সময়। একটা সময় থাকে তো নাকি, যে ফসল তুললো তারপরে আবার ফসল লাগাই তো নাকি, মাঠ কি ফেলে রাখে? ফেলে রাখে না, একটা ফসল তোলার পর দেখবে আর একটা ফসল লাগিয়ে দেয়, তাই না? তো ওটাই বলছে যে এই বসন্তকালের সময়টা কিসের সময়? ফসল কাটার সময় এবং ফসল বোনার সময়। ওকে, বোঝা গেল? তাহলে হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন তপ্ত সূর্য ওঠে, দ্যাট ব্রিংস, যেটা এনে দেয়, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। মানে কি? সিড টাইম বলতে বীজ বপন করার সময় এবং হারভেস্ট বলতে ফসল কাটার সময়। হ্যাজ রিটার্নড এগেন, আবার ফিরে এসেছে। এখানে কি বলতে চাইছে আবার ফিরে এসেছে? দেখো, বছর বছর চেঞ্জ হয় তো নাকি, প্রতি বছর ঋতুচক্র যেমন হয়, পাট বোনার সময় একটা থাকে তো, না থাকে না বলো? যখন তখন পাট লাগায় কি? লাগায় না। তাহলে সেই সময়টা আবার ফিরে এসেছে। কোন সময়? ফসল কাটার সময় এবং ফসল বোনার সময়। আর এই সময়টায় দেখবে আরেক কদিন বাদ দিয়ে দেখবে সূর্যের তাপ, এখনই সূর্যের তাপ কিন্তু আমাদের আর ভালো লাগছে না। লাগছে কি? শীতের সময় যে সূর্যের তাপটা মিষ্টি ছিল, এখন আর সূর্যের তাপে বা রৌদ্রে বুঝতে পারছি না, তাই না? তো সেই সময় সূর্যের তাপটাও কিন্তু প্রখর পড়ে বসন্তকালে। তাহলে দুটো লাইনের মানে বোঝা গেল। ইট ইজ, টি ইজ পড়বে না, এটা কি পড়বে? ইট ইজ। ইট ইজ এ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। এটা ভালো লাগে কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর ভালো লাগে। কোথায় ভালো লাগে? টু ভিজিট, যেতে ভালো লাগে, স্টিল উড। স্টিল উড মানে কি? স্টিল মানে স্থির, আর উড মানে কি? জঙ্গল। উড বলতে কি বোঝাতে চাইছে বলো? জঙ্গল। তাহলে স্থির জঙ্গল মানে কি? গাছগুলো তো স্থির অবস্থায় থাকে, তাই না? তাহলে স্থির সেই জঙ্গলে কবির যেতে খুব ভালো লাগে বা মনোরম লাগে বা মিষ্টি লাগে। ঠিক আছে? ওয়্যার স্প্রিংস, যেখানে বিকশিত হয়। স্প্রিং মানে কি? অ্যাকচুয়ালি আমরা জানি স্প্রিং মানে বসন্তকাল, কিন্তু এখানে ফোটা। স্প্রিং মানে কি বললাম? এখানে ফোটা, বিকশিত হয়। ফুল বিকশিত হয় না? ফুল ফোটে না? ফোটে তো নাকি? সেই ফোটা ইংরেজি এখানে কি? স্প্রিং। ওকে, তাহলে হোয়ার স্প্রিংস, যেখানে বিকশিত হয়, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল। আই লাভ দ্য সিজন ওয়েল, কবি এই ঋতুটিকে খুবই ভালোবাসেন। সিজন কথার অর্থ হচ্ছে ঋতু। হোয়েন ফরেস্ট গ্লেডস আর ট্রিমিং উইথ ব্রাইট ফর্মস, যেখানে ফরেস্ট কথার অর্থ বনভূমি বা জঙ্গল, যেখানে বনভূমির গ্লেডস, এই গ্লেডস কথার অর্থ হচ্ছে বনবীথি সমূহ, বা আমরা বলতে পারি তৃণভূমি। ঠিক আছে? জঙ্গলে যে তৃণভূমি থাকে। আর টিমিং কথার অর্থ হচ্ছে অসংখ্য। তাহলে টিমিং উইথ ব্রাইট ফর্মস, তাহলে জঙ্গলে যে তৃণভূমিগুলো থাকে, সেই তৃণভূমিগুলো উজ্জ্বল রূপে দেখতে পাই সেই সময়ে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, নর ডার্ক, এই ডার্ক কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর মেনি ফোল্ডেড ক্লাউডস, মেনি কথার অর্থ অসংখ্য, ফোল্ডেড মানে ভাঁজ করা বা স্তরীভূত, ক্লাউডস মানে হচ্ছে মেঘ, ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। তাহলে কোনো অন্ধকার বা অসংখ্য ভাঁজ করা মেঘেরা ভবিষ্যৎবাণী করে না দ্য কামিং অন অফ স্টর্মস, যে বৃষ্টি বা ঝড়ের আশঙ্কা আছে। মানে বোঝা গেল? কারণ আমরা জানি অন্ধকার, মেঘ যদি অন্ধকার হয়ে যায় বা মেঘ যদি কালো হয়ে যায়, তাহলে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, তাই না? ফ্রম দ্য আর্থ লুজেন্ট, আর্থ মানে কি? মাটি। লুজেন্ট মানে কি? আলগা। আর মৌল মানে হচ্ছে স্তর। ঠিক আছে? যে মাটির আলগা স্তর থেকে, দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স, স্যাপলিং মানে ছোট ছোট চারা গাছ, ইটস সাস্টেনেন্স কথার অর্থ হচ্ছে রসদ বা পুষ্টি। তাহলে কি করে? ছোট ছোট স্যাপলিংগুলো, ছোট ছোট চারা গাছগুলো মাটির আলগা স্তর থেকে যখন বেরিয়ে আসে, তখন তারা পুষ্টি সংগ্রহ করে। বেঁচে থাকার জন্য রসদ সংগ্রহ করতে হয় না? আমরা খাই না বাড়িতে, ঠিক তেমনি গাছেদের বেঁচে থাকার জন্য তারা পুষ্টি সংগ্রহ করে এই মৃত্তিকা থেকে, মাটি থেকে। ঠিক আছে? দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস,
থ্রাইভস কথার অর্থ বৃদ্ধি পাওয়া বলতে পারি, উন্নতি লাভ করা বলতে পারি, ঠিক আছে। অ্যান্ড থ্রাইভস, তারা উন্নতি লাভ করে বা বৃদ্ধি পায়। কোনগুলো? চারা গাছগুলো মাটি থেকে রসদ বা পুষ্টি সংগ্রহ করে সেগুলো বৃদ্ধি পায় বা উন্নতি লাভ করে, ঠিক আছে। দো, যদিও, স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, শীতকালে প্রচন্ড ঠান্ডার কারণে যে গাছগুলো কি হয়, স্ট্রাইকেন পায়, আঘাত পায়। স্ট্রিকেন কথার অর্থ হচ্ছে আঘাত পাওয়া, ঠিক আছে। যে গাছগুলো নুয়ে পড়ে, দেখবে শীতকালে গাছ তেমন বাড়ে না, বাড়ে কি তেমন বৃদ্ধি পায় না, গাছগুলো দেখবে নুয়ে পড়ে, গাছগুলো বৃদ্ধি পায় না। সেই গাছগুলো কি হচ্ছে, দ্য ড্রপিং ট্রি রিভাইভস, বসন্তকাল এলে যে গাছগুলো নুয়ে পড়েছে শীতকালে প্রচন্ড ঠান্ডার কারণে, সেই গাছগুলো কি হয়, পুনরুজ্জীবিত হয়ে ওঠে, মানে পুনরায় জীবিত হয়ে ওঠে বা জেগে ওঠে, ঠিক আছে। নেক্সট, দ্য সফটলি ওয়াবলেট সং, এই সফটলি কথার অর্থ কি, নরম বা নম্র। ওয়ার্ডপ্লেট সং মানে কি, পাখির কুজন বা পাখির ডাক এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো ওয়ার্ডপ্লেট নিচে লেখা আছে সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, মানে দ্রুত স্বর বদলে কোনো কিছু গাওয়াকেই ইংরেজিতে এক কথায় বলা হয় হচ্ছে কি ওয়ার্ডপ্লেট, ঠিক আছে। দেখো দ্য সফটলি ওয়ার্ডপ্লেট সং, এই নম্র পাখির কুজন, কুজন কথার অর্থ হচ্ছে ডাক। কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস, মানে কি মনোরম পরিবেশ থেকে বা মনোরম জঙ্গল থেকে বা মনোরম বনভূমি থেকে সে পাখির ডাকগুলো শোনা যায়। অ্যান্ড কালার্ড উইংস, এবং রং বেরঙের ডানাগুলি, কাদের ডানার কথা বলা হয়েছে এখানে, পাখিদের। তাহলে রং বেরঙের ডানাগুলি গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল রৌদ্রে তারা কি করে, ঝিলিক দেয় বা ঝিকিমিকি করে। দ্যাট মুভস অ্যালং, যেটা ঘুরে যায়, মানে পাখিরা চলে যায়। দ্য ফরেস্ট ওপেনিং, মানে কি যেটা ঘুরে যায় বা যেটা চলে যায়, অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, ওপেনিং মানে খোলা বা ফাঁকা রাস্তা, জঙ্গলের যে রাস্তা ফাঁকা আছে সেই ফাঁকা রাস্তা দিয়ে বা খোলা রাস্তা দিয়ে সেই পাখিগুলো ডানা মেলতে মেলতে সূর্যের দিকে তাকিয়ে এক এক পলক তাকিয়ে তারা ডানা মেলতে মেলতে চলে যায়। বোঝা গেল লাইনটা, যে পাখির কুজন যেটা কোথা থেকে ভেসে আসে, জঙ্গল থেকে ভেসে আসে, এবং কি সেই কালার্ড উইংস, রং বেরঙের পাখির রং বেরঙের ডানাগুলো উজ্জ্বল রৌদ্রে ঝিকিমিকি করে, ঠিক আছে। এবং সেই পাখিগুলো ডানা মেলতে মেলতে যেদিকে বন খোলা থাকে, মানে জঙ্গলের খোলা পথে তারা উড়তে উড়তে চলে যায়। when the bright sunset fields, যখন এই উজ্জ্বল সূর্যের অস্তগামী সূর্য, তাহলে when the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and white the upland glow. দেখো যখন ব্রাইট সানসেট কি করে, ফিলস মানে পূর্ণ করে, দ্য সিলভার উডস, রূপলি সেই জঙ্গলগুলো, উইথ লাইট আলো দিয়ে, দ্য গ্রিন স্লোপ থ্রোজ, গ্রিন স্লোপ, গ্রিন মানে কি সবুজ, আর স্লোপ কথার অর্থ হচ্ছে পাহাড়ের ঢাল, থ্রোজ নিক্ষেপ করে, ইট শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, অর্থাৎ পর্বতের বা পাহাড়ের যে নিচু জায়গা আছে সেই নিচু জায়গাটা ছায়া পড়ে। বোঝা গেল, একটা পাহাড়ে ঝলমলে রোদ পড়ছে, কিন্তু নিচু যে জায়গাটা থাকে সেই নিচু জায়গাটা কি হচ্ছে, ছায়া হয়ে যাচ্ছে। তো ইট শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ, এবং ওপরে যে আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি, সেই উচ্চভূমি দীপ্তিময় হয়ে ওঠে, ঠিক আছে। বোঝা গেল, এখানে বসন্তকালের প্রাকৃতিক পরিবেশকে যেটা যেটা কবির ভালো লাগে, সেই ভালো লাগার বিষয়টা বা প্রাকৃতিক ছবিটাকে বা বসন্তকালের ছবিটাকে তিনি এই কবিতায় তুলে ধরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।